গণঅভ্যুত্থান পরবর্তী শ্রীলঙ্কা ছিল রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক ক্ষত ও আস্থাহীনতায় জর্জরিত একটি রাষ্ট্র। 2022 সালের আরাগালায়া আন্দোলনের পর 2024 সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন দেশটির গণতন্ত্রে ফেরার বড় পরীক্ষা ছিল। এই কঠিন বাস্তবতায় শ্রীলঙ্কার নির্বাচন কমিশন স্বাধীন ও দৃঢ় ভূমিকার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে দক্ষিণ এশিয়ায় ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করে। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন প্রশাসন ও নিরাপত্তা কাঠামোকে কার্যত সরকারের প্রভাবমুক্ত করে কমিশনের অধীনে নিয়ে আসে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়, ক্ষমতাসীন প্রার্থীর প্রশাসনিক সুবিধা ব্যবহারের কড়াকড়ি আরোপ করা হয়, এমনকি তৎকালীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের জমি বন্টন কর্মসূচি স্থগিত করা এবং সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর ঘোষণাকে আচরণবিধি লঙ্ঘন হিসেবে প্রকাশ্যে সমালোচনা করা হয়। কালো টাকা ব্যবহার ও রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার ঠেকাতে কঠোর নজরদারি চলে। এর ফলে প্রায় 70% ভোটার উপস্থিতি নিশ্চিত হয় এবং নির্বাচনটির গ্রহণযোগ্যতা সুদৃঢ় হয়। অতীতের নির্বাচনের সঙ্গে তুলনায় 2024 সালের নির্বাচন ছিল ব্যতিক্রম। 2010, 15 ও 19 সালের নির্বাচনে ভোট জালিয়াতি, প্রশাসনিক প্রভাব, সহিংসতা ও রাষ্ট্রীয় পক্ষপাতিত্বের অভিযোগ থাকলেও 2024 সালে বড় ধরনের কারচুপি বা জালিয়াতির অভিযোগ ওঠেনি। সরকার শুধু রুটিন ভূমিকা পালন করে। নির্বাচন আয়োজন, ব্যবস্থাপনা ও ফল ঘোষণার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল কমিশনের হাতে। পুলিশ ও প্রশাসন ভোটের পাহারাদার হিসেবে কাজ করেছে, ভোট প্রভাবক হিসেবে নয়। এই অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হলেও বাস্তব চিত্র ভিন্ন। গত 11 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। পরদিন 12 ডিসেম্বর বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বড় পদোন্নতি দেয় অন্তর্বর্তী সরকার। অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে একসঙ্গে 2706 কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়। একই দিনে বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক ডিআইজি পদমর্যাদার 30 জন এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার 9 কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়। চলতি বছরের 27 জানুয়ারি জনপ্রশাসনে 118 জন যুগ্ম সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সরকারি প্রচারণার তথ্য সামনে আসে, যদিও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের পর প্রকাশ্য প্রচারণা স্থগিত করা হয়। তবু তফসিল পরবর্তী এসব সিদ্ধান্ত নির্বাচনকালীন রাষ্ট্রীয় আচরণ নিয়ে বিতর্ক তৈরি করেছে। এ বিষয়ে সাবেক সচিব ও বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক রেক্টর AKM আব্দুল আওয়াল মজুমদার বণিক বার্তাকে বলেন, এখন সরকারের মেয়াদ রয়েছে হাতে গোনা আর কয়েকদিন। ভোটের পর ক্ষমতা হস্তান্তর করতে লাগবে কয়েকদিন। এখন সরকারের কোনো বড় কাজে হাত দেয়া একেবারেই উচিত না। যে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে এটা ঠিক হবে না। এটা গণতান্ত্রিক বিশ্বের নর্মসের সঙ্গে মেলে না। এছাড়া সরকারের হ্যাঁ ভোটের পক্ষ নেয়ার বিষয়েও শুরু থেকেই আপত্তি করে আসছি। এখানে সরকারের পক্ষ নেওয়া উচিত না। হ্যাঁ নার প্রস্তাব সরকার তৈরি করে দিয়েছে, বাকিটা জনগণের বিষয়। ভোটার আর রাজনীতিবিদরা মিলে সিদ্ধান্ত নিক কোনটা হওয়া উচিত আর কোনটা হওয়া উচিত না। সরকারের সাবেক এক শীর্ষ কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, গুরুত্বপূর্ণ বিষয় হলো তফসিল ঘোষণার পর সরকার বড় নীতিগত সিদ্ধান্ত নেবে না, প্রশাসনিক পদায়ন বা এমন কোনো পদক্ষেপ নেবে না যা নির্বাচনকে প্রভাবিত করতে পারে। এ ধারণা মূলত একটি গণতান্ত্রিক রীতি বা কনভেনশন। এটি আইনে স্পষ্টভাবে লেখা না থাকলেও সংসদীয় গণতন্ত্রে প্রতিষ্ঠিত একটি চর্চা। যুক্তরাজ্য, ভারত সহ বহু স্থিতিশীল সংসদীয় গণতন্ত্রে নির্বাচনকালে সরকার রুটিন কাজ চালালেও বড় নীতিগত সিদ্ধান্ত থেকে বিরত থাকে। এটি আইনগত বাধ্যবাধকতার চেয়ে রাজনৈতিক ও নৈতিক দায়বদ্ধতার বিষয় বেশি। অর্থাৎ তফসিলের পর সরকারের সংযত আচরণ মূলত একটি প্রচলিত গণতান্ত্রিক প্রথা। তবে তফসিল ঘোষণার পর সরকারের কার্যক্রম নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করছে না বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। সরকার সব জনমত কিংবা প্রতিবাদ অগ্রাহ্য করে যেভাবে চুক্তি করেছে তা খুব সন্দেহজনক বলে মনে করেন অর্থনীতিবিদ ও গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, সরকার নিয়মনীতি এবং আইন বিরুদ্ধ কাজ করছে। তারা সংস্কারের যেসব কথাবার্তা বলে ঠিক তার বিপরীত কাজ করছে। প্রধান উপদেষ্টা সরকারের মধ্যে কিছু লোকজন নিয়ে এসেছেন যারা আপাতদৃষ্টিতে তার বিশেষ সহকারী, যদিও তাদের মূল কাজটা হয়ে দাঁড়িয়েছে কোম্পানির লবিস্ট হিসেবে কাজ করা। তারা সারাক্ষণ বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করার বিষয়ে এত আগ্রহী যে তা সন্দেহের উদ্রেক করে।
অধ্যাপক আনু মোহাম্মদ প্রশ্ন রেখে বলেন, তাদের কি কাউকে কোনো কথা দেয়া আছে, নাকি বিদেশি কোম্পানি বা অন্যান্য রাষ্ট্রের স্বার্থ রক্ষায় তারা দায়বদ্ধ? চুক্তি, অর্থ বরাদ্দ, কেনাকাটা কোনো কিছুই তারা এখন করতে পারে না। এগুলো বন্ধ করতে হবে। রাজনৈতিক দলগুলো কেন চুপ করে আছে বুঝতে পারছি না। অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়া এবং কম ভোটার উপস্থিতির আশঙ্কাও উদ্বেগ বাড়াচ্ছে। সংশ্লিষ্টরা মনে করেন, শ্রীলঙ্কার মতো প্রশাসনকে কার্যকরভাবে নিউট্রালাইজ করা, নির্বাচন কমিশনের স্বাধীনতা ও কঠোর আচরণবিধি প্রয়োগে পারে নির্বাচনকে বিশ্বাসযোগ্য করে তুলতে।